অন্তরিক্ষে পূর্ণ চাঁদ, জ্যোৎস্নার আলোয় চারিদিক থই থই করছে। সবকিছু স্পষ্ট, দেখতে কষ্ট হয় না। অভ্রর বুকে পড়ন্তকে দেখতেও শায়লার বেগ পেতে হলো না। পা জোড়া যেন কেউ টেনে ধরে রেখেছে মেঝের সঙ্গে। শরীরটা কেমন ঝনঝন করছে, বোধ হয় রাগে। পৃথিবীর কোন পুরুষ বিয়ের দ্বিতীয় রাত্রে স্ত্রীকে ফেলে অন্য একটি মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে? পরন্তকে যতই ভালোবাসুক, সে তো এখন অন্য মেয়ে, শায়লা তার নিজ স্ত্রী। শরীয়ত মোতাবেক বিবাহ হয়েছে তাদের। শায়লার কোনো হাত ছিল না। শুধু সে চায়নি অভ্র আর পরন্তর ব্যাপারটা বাসায় জানাজানি হোক, বিয়েটা ভাঙ্গুক। সেও তো অভ্রকে খুব ভালোবাসে। রূপে, গুণে কোনোদিন থেকেই সে পরন্তর চেয়ে কম না, বরং বেশিই বলা যায়। তবুও কেন অভ্র তাকে মেনে নিতে পারে না? না মানুক, অন্তত সময় তো দিক সম্পর্কটাকে। তা না সে পরন্তকে গিয়ে। শায়লার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। ইচ্ছে করছে বাবা, মা অথবা চাচা, চাচি কাউকে ডেকে নিয়ে এসে তাদের প্রিয় ছেলে মেয়ের নাটকটা দেখানোর জন্য। পরমুহূর্তেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল সে। পরন্তর ভালোবাসা একদিক থেকে সেই কেড়ে নিয়েছে, এমনটাই বোঝায়। তবুও কেউ কি বোঝে না, তাদের ভাগ্য দুজনকে একত্রিত করেছে। কত ভালোবাসা রোজ রোজ পরাজয় বরণ করে। তবুও মানুষ কি থেমে থাকে? বিয়েশাদি করে ঠিকই সুখের সংসার করে। শুধু প্রয়োজন সময়ের, এই যা। সেই সময়টা অভ্রকে দেওয়ার পরেও এরকম কিছু মোটেও আশা করেনি শায়লা। শায়লা কান্না থামিয়ে হাত দিয়ে মুখটা ভালো করে মুছে নিয়ে শক্ত পদক্ষেপে সামনে আগাল। পরন্ত, চাপা চিৎকারে ডেকে উঠল শায়লা। পরন্ত ভড়কে গেল। মাথা তুলে এই প্রথমবারের মতো বুঝতে পারল, অভ্র তার বিভ্রম ছিল না, এটা অভ্রই। বাস্তব অভ্র। হঠাৎ করেই সে লজ্জা পেতে শুরু করল। অভ্র এখন অন্য কারো স্বামী, তাকে এভাবে জড়িয়ে ধরা। ব্যাপারটা প্রচণ্ড দৃষ্টিকটু। শায়লা নিশ্চয়ই ভাবছে, সে একটা খারাপ মেয়ে। শারীরিক তৃপ্তির জন্যে অভ্রকে এভাবে, এখানে জড়িয়ে ধরেছে সে। পরন্ত ভীত চোখে শায়লার আগুন চাউনি দেখল। কি বলবে, ঠাহর করতে পারল না। অভ্র বলে উঠল, তুই এখানে কেন? শক্ত চোয়াল অভ্রর। শায়লা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই প্রশ্নটা তো তোমাকে করা উচিত। স্ত্রী ফেলে তুমি এখানে কি করো? তাও আরেক মেয়েকে বুকে জড়িয়ে। ছি, ছি, ছি। তোমার এতটা অধপতন হয়ে গেছে। শায়লা, জাস্ট শ্যাট আপ। পরন্তু আমার কি হয়, সেটা তুই ভালো করেই জানিস। ওকে শুধু জড়িয়ে না, চুমুও খাবো, তোর সামনেই খাবো, দেখবি। শায়লা হতবিহ্বল চোখে তাকালো। কিছু বলতে নেওয়ার আগেই শুনল পরন্ত ঝাঝালো কণ্ঠে বলছে, অভ্র ভাইয়া, এসব কি বলছো তুমি? তোমাকে আমি আমার ভ্রম ভেবে জড়িয়ে ধরছি। আমার তখন সেন্স ছিল না আসলে। নইলে তুমিও জানো, আমার ক্যারেক্টার ঢিলা না। আমার ক্যারেক্টার ঢিলা, হ্যাঁ? তোমার সাথে আজাইরা প্যাচালে জোড়াতে চাই না। শোনো, তুমি বিয়ের আগে তো কোনো স্ট্যান্ড নাওনি। এখন কেন খামোকা আমাদের জনকেই কষ্ট দিতেছ বলো তো? মেনে নাও না। শায়লা আপুকে নিয়ে সুখের সংসার করো। আর আমাকেও আমার মতো ছেড়ে দাও। নিজেকে যখনই একটু সামলে উঠি, তখনই তুমি সামনে এসে সব এলোমেলো করে দাও। শায়লা মাঝ দিয়ে বলে উঠল, তোমার দেখি ভাগ্যের উপরে কোনো আস্থাই নেই। নিয়তি বলেও তো একটা কথা থাকে, তাই না? সব দোষ আমার উপর চাপিয়েছ। আমি তোমাকে ইচ্ছে করে তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আমি কি ওই গুন্ডা গুলাকে হায়ার করছিলাম? নাকি চাচা চাচি আর বাড়ির সবাইকে টাকা খাইয়ে বলছিলাম, তোমার সাথে আমার বিয়েটা দিতে? কোনটা? আমি তো কিছু করিনি। তোমাকে ভালোবাসছি, মনে মনে চাইছি। তারপর ভাগ্য আমাদের এক করে দেওয়ায়, আমিও খুশি মনে সেটা মেনে নিছি। বিয়েটা আসলে কি তোমার কাছে বলো তো? শুধুই ভালোবাসার বৈধ রূপ? নাকি একটা দায়িত্ব? নিয়তি আমাকে একটা নতুন দায়িত্ব দিয়েছে যেটা আমি মাথা থেকে ফেলতে চাইনি, তাই চুপচাপ বিয়েতে মতো দিয়েছি। তুমি না হয় কিছু একটা করতা। আমাকে ফেলে চলে যেতে বা ওকে নিয়েই পালিয়ে যেতে। তাইলেই তো হতো। তা না, বিয়ের আগে তুমি কিচ্ছু করনি, আর এখন তামাশা দেখাইতেছ? ভালো, অনেক ভালো, বুঝছো। শায়লার চোখ অশ্রু দিয়ে ভরে উঠল। সে গটগট করে হেঁটে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। অভ্র ভ্রু কুচকে ওর যাওয়ার পানে ক্ষণকাল তাকিয়ে থেকে পরন্তর দিকে তাকাতেই দেখে, পরন্ত রেগে ফুলে আছে। অভ্র প্রশ্নবিদ্ধ চাহনি ছুড়ে দিলে পরন্ত কাটা কাটা গলায় বলল, নিজেও শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। প্লিজ, আমার সামনে আর এসো না। প্লিজ, দোহাই লাগে, পায়ে পড়ি। বলে নিচু হয়ে অভ্রর পা ধরতে নিলে অভ্র চট জলদি সরে দাঁড়ালো। পরন্তকে বলল, তুই ইচ্ছে করে আমাকে উপেক্ষা করতেছিস, তাই না? বুঝতেছই যখন, তখন আর জিজ্ঞেস করতেছ কেন? আমি ভালো থাকতে চাই। আমাকেই আমার সাপোর্ট হতে দাও।
আমি কাঁদব, চিৎকার করব, আবার নিজের চোখ নিজেই মুছে উঠে দাঁড়াবো। শুধু তোমাকে দেখলে আমার সমস্ত শক্তি নাই হয়ে যায়। আমি তখন দিকদিশা হারিয়ে ফেলি। তাই প্লিজ, আমার সামনে আর এসো না। নিজের সংসার আর পরিবার নিয়ে সুখে থাকার চেষ্টা করো। পরন্ত চলে যেতে উদ্যত হলেই অভ্র বিষণ্ণ কণ্ঠে ডাকে, পরন্ত। ডাকবে না, খবরদার। পেছনে ঘুরে তাকায় না সে। ধীরস্থির ভাবে নিজের ঘরে ঢুকে দরজায় খিল আটে। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অভ্রর বুক চিরে। রেলিংয়ে হাত রেখে আকাশপানে তাকালো সে। চোখ জোড়া ছলছল করছে। কি এক দোটানামো জীবন, যার যার দিক থেকে ভাবতে গেলে সবাইই ঠিক। শায়লারও দোষ নেই। কেই বা চায় স্বপ্নের মানুষের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরও সেই বিয়ে ভেঙে ফেলতে? অভ্র তো গিয়েছিল বাবার কাছে। যে জবাব আর আচরণ পেয়েছে তাতে আরও ঘাবড়ে ঘোরের মধ্যে চলে গিয়েছিল সে। তাই কিছু বুঝে ওঠার আগেই যা হওয়ার হয়ে গেছে। আর পরন্ত, সেও ঠিক আছে। যতই ভালোবাসুক, একটি মেয়ে অন্য একটি মেয়ের সংসার কখনোই নিজ ইচ্ছায় ভাঙতে চাইবে না। যে মেয়েরা অন্য মেয়ের ঘর ভাঙে, তারা কি হয়? তাদের উপাধি কি? তাদের ভাগ্যই বাকি, তা কি পরন্ত বোঝে না? শত ভেবেও কোনো কুল কিনারা পায় না অভ্র। শায়লা নিজ ইচ্ছায় অভ্রকে ছাড়বে না, আর শায়লার থেকে অভ্রকে কেড়ে নিয়ে সংসার গড়বে না পরন্ত। মাঝ দিয়ে বেচারা অভ্র, ঝুলতে ঝুলতে আর ভাবতে ভাবতেই পাগল হয়ে যাবে বোধ হয়। ভাবনার গতিপথ টেনে ধরে ঘরের দিকে পা বাড়ায় অভ্র। শরীরটা কেমন যেন করছে। আসলে মনের সঙ্গে শরীর ওতপ্রোতভাবে জড়িত। মন ভালো না থাকলে শরীর কেন, দুনিয়ার যাবতীয় কোনো কিছুই ভালো লাগে না। শায়লা খাটের উপর পা ঝুলিয়ে বসে রয়েছে। তার চোখে মুখে পানি লেপ্টে রয়েছে। এতক্ষণ ধরে কাঁদছিল নাকি? অভ্রুর বিরক্ত লাগলো। ব্যাগ থেকে একটা টি শার্ট বের করল সে। শার্টটা খুলতে খুলতে শায়লাকে উদ্দেশ্য করে বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না খবরদার। শায়লা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার কান্না ফ্যাচ ফ্যাচ, আর পরন্তর কান্না কি মিউজিকের সুর নাকি? কথায় কথায় এখন ওর সাথে নিজেকে তুলনা দেওয়া বন্ধ কর। কেন? আমার কথা শুনলে কান পচে যায়, আর ওর কথা শুনলে অন্তরে লাড্ডু ফুটে? অভ্র বিরক্তিভরা চোখে তাকালো। এই যে, আবার, কি আবার? যা সত্য তাই তো বললাম। আমার তো কোনো কিছুই তোমার ভালো লাগে না। কোনোদিন যেন বলবে, তোর নিঃশ্বাসের আওয়াজটাও ভালো লাগছে না, তখন কি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিব আমি? অভ্রর হাসি পেয়ে গেল। তবে সেটা প্রকাশ করল না সে। ঠোঁটের হাসি চেপে সে ক্ষীণ স্বরে বলল, বন্ধ করলে তো ভালোই। আমি বেঁচে যেতাম। কি হহ। উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে চোখ পাকিয়ে তাকালো শায়লা। অভ্র পাল্টা চোখ রাঙানি দিল। আমার সাথে একদম ভাব ধরতে আসবি না। দেখি, সর, শোবো। আচ্ছা, তোমার সামনে এরকম জলজ্যান্ত পরি দাঁড়িয়ে, আর তুমি ফিরেও তাকাও না। মানুষ তো ভুল করেও ভুল করে, তুমি তাও করো না। কেন? তোমার সিস্টেমে সমস্যা নেই তো? অভ্র মাত্রই শুয়ে চোখটা বন্ধ করেছিল, শায়লার শেষ বাক্যটা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। লাফ দিয়ে উঠে বসে এক হাত দিয়ে শায়লাকে টেনে বিছানার উপর ফেলে দিয়ে নিজে উপরে উঠে বসল। শায়লা ভড়কে গেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অভ্রর দিকে। অভ্র নিচু হয়ে শায়লার এত কাছে গেল যে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সম্ভাবনা টের পেয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। অভ্র আরেকটু কাছে ঝুঁকতেই চোখ জোড়া দ্রুত বন্ধ করে ঠোঁটটা এগিয়ে দিল শায়লা। বুকটা দুরুদুরু করে কাঁপছে আনন্দে। আবেদনময়ী হয়ে উঠছে শরীরের প্রতিটি অঙ্গ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সময় গড়ায়, শায়লা উসখুস করে অপেক্ষা করছে, অভ্রর অধর স্পর্শ পাওয়ার জন্য। কিন্তু যখন আর কোনো সাড়া পায় না, তখন চোখ খুলতেই অভ্র হো হো করে ডাকাতের ন্যায় উচ্চ শব্দে হেসে উঠল। শায়লার কান গরম হয়ে উঠল লজ্জায়। সে দ্রুত উঠে বসার চেষ্টা করতেই অভ্র তার গালজোড়া টিপ দিয়ে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এত জ্বালা শরীরের, পানি আনবো, আগুন নিভিয়ে দেই। অপমানে শরীর রি রি করে উঠল শায়লার। কান্না পেয়ে গেল সঙ্গে সঙ্গে। কোনো জবাব প্রদান করল না সে। মোচড়ামুচড়ি করতে লাগলে অভ্র সরে বসল। শায়লাও নিজেকে সামলে উঠে বসল। শাড়ির আঁচলটা সুন্দর করে টেনে নিয়ে অশ্রুসজল চোখে অভ্রর দিকে তাকাতেই অভ্র বলল, লাভ নেই। মেয়েদের শরীর নিয়ে কোনো প্রকার লোভ আমার নেই। তোমার পুরুষতেই সমস্যা। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে চাপা আক্রোশে বলল শায়লা। অভ্র সেটা শুনতে পেল না। সে হাই তুলতে তুলতে পাশ ঘুরে শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ওড়নায় টান পড়তেই পাজোড়া থমকে গেল উল্লাসীর। পেছনে ফিরে না তাকালেও সে বুঝতে পারল, এই কাজ পাপনের। একমাত্র পাপনেরই সাহস আছে তার ওড়না ধরে টান দেওয়ার। তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে উল্লাসীর 5 আঙুলের ছাপ বসে যেত চেহারায়। উল্লাসী পেছনে ঘুরে তাকালো না।
তার হাত পা ভয় কাঁপছে। আকলিমা বারবার করে মানা করে দিয়েছিলেন, যতদিন পাপনরা আছে সে যেন বাড়ি থেকে না বেরোয়। পাপনের সামনে তার ছায়াও যেন না পড়ে। তবুও দুপুরের ভাতঘুমের সময় সে পা টিপে টিপে সজলদের বাগানে এসেছে পেয়ারা পাড়তে। কে জানত, এখানে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। পাপন বলল, আমার থেকে পালিয়ে বেরানো শিখে গেছো দেখছি। এবার এবার পালাও পারলে। উল্লাসীর কণ্ঠ ভিজে উঠল। ইচ্ছে করছে পাপনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলতে, আমাকে নিয়ে যাও। আমার আর ভালো লাগে না এই বিরহ। কিন্তু পারল না। মেয়েরা চাইলেই অনেক কিছু পারে না। তাদের সাহসের অভাব তো থাকেই, সেই সঙ্গে জোরতাও কাজ করে। কণ্ঠ স্বাভাবিক করে উল্লাসী বলার চেষ্টা করল, ছাড়ুন। তার আগেই পাপন তার অনেকটা কাছে চলে এলো। পেছনে থেকে হাতে জড়িয়ে ধরে কাঁধে নিজের থুতুনি রাখতেই উল্লাসীর শরীর ঝনঝন করে উঠল। এক অদ্ভুত শিহরণে শিহরিত হল সে। মুহূর্তেই হাত পা অসাড় হয়ে পড়েছে। চলার শক্তিটুকু যেন আর নেই। পাপনকে বাধা দিতে গিয়েও পারল না। কেউ দেখে ফেলার ভয়টাও মাথা থেকে হাওয়া হয়ে গেল। আমি জানি, তোমার মা আমাকে আর তোমাকে একসঙ্গে পছন্দ করেন না। কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমি চাইলেও তোমাকে ভুলতে পারি না উল্লাসী। আমি অনার্সটা শেষ করেই চাকরি নেওয়ার চেষ্টা করব যে কোনো মূল্যে। তারপরই বাসায় তোমার কথা বলবো। ততদিন এই অধমের জন্য অপেক্ষা করতে পারবে না? উল্লাসী বলত্র চাইল, না, কিন্তু তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, পারবো। পাপন উল্লাসীর ঘাড়ে চুমু খেল। উল্লাসী এবার কেঁপে উঠে ছিটকে দূরে সরে দাঁড়াতেই পাপন হাসল। আমার বউটা এত লজ্জা পায়। গাল জোড়ায় রক্তিম আভা, ঠোঁটটা কাঁপছে তিরতির করে। মাথা নুইয়ে ফাঁকা ঢোক গিলতেই পাপনের হাতের টানে তার বুকের উপর গিয়ে পড়ল উল্লাসী। পাপন শক্ত হাতে জড়িয়ে রাখল উল্লাসীকে। কতদিন পর পেয়েছে, আবার কবে না কবে দেখা হবে। এই সময়টুকু শুধু তাদের জানার থাক। উল্লাসী কবুতরের বাচ্চার মতো মিশে রইল পাপনের বুকে। হৃদযন্ত্রের ধুকপুকানি শুনল চুপচাপ কিছুক্ষণ, তারপর মিয়ে যাওয়া কণ্ঠে বলল, দোহাই লাগে, ছাড়ুন। কেউ দেখে ফেললে, ফেলুক। ভয় পাই নাকি? কেলেঙ্কারি হয়ে যাবে। লাগুক না কিছু কলঙ্ক, যা একান্তই আমার নামে হবে। তবুও, আম্মা আমাকে মেরাই ফেলবে। তার আগেই বউ করে ফেলব। ইস, পারবেন না। আপনার সাহস নেই। তাই, সাহস নেই বলছো? তাহলে দেখবে এখন এখানে আর কি কি করতে পারি। উল্লাসী ভয় কেঁপে উঠে দ্রুত বলল, না, না, আমি তো উদ্ধৃতি চিহ্ন। তার কথা শেষ করতে পারল না, তার আগেই একটা হুঙ্কার ভেসে এলো জনের কানে। উল্লাসী আতকে উঠতেই পাপন তাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকাতেই ছানাবড়া চোখে তাকিয়ে রইল আকলিমা, তামিজ উদ্দিন, মিথুন উদ্দিন, সজল আর সজলের বাপ সহ গ্রামের জনাকয়েক মুরব্বীদের দিকে। উল্লাসীর চোখ বেয়ে শীতল অশ্রু গড়িয়ে পড়ল টপ টপ করে। আকলিমা তেরে আসলেন, খা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন মা তারা চিহ্ন তারা চিহ্ন, উচ্চারণ করতে করতে। উল্লাসী ভয়ের চোটে পা পেছোয়। পাপনের দিকে অসহায় চোখে তাকালো। পাপন মাথা নিচু করে ফেলেছে। আকলিমা উল্লাসীর চুলের মুঠি ধরে ধামাধাম কয়েকটি চর লাগাতেই সজলের বাপ বললেন, আহ, ছাড়ো আকলিমা, ওগো দুইটারই বিচার হইব আগে। তারপর তোমার মাইয়ার যা করার কইরো। আকলিমা দাঁতে দাঁত পিষ্ট করে সরে দাঁড়ালেন। ঘৃণাভরা চোখ জোড়া পাপনকে আপাদমস্তক পরখ করে নিল। কিভাবে পারল তার ফুলের মতো মেয়েটির শরীরে কলঙ্কের ছাপ বসিয়ে দিতে? রাগে, দুঃখে, ঘৃণায়, চোখে পানি চলে এলো তার। অলস দুপুর, ঘুমটা পুরোপুরি ভাবে জুড়ে বসেছে নেত্রে, ঠিক তখনই একটা রিনরিনে গলার আওয়াজে অভ্রর চোখমুখ কুঁচকে গেল। সে চোখ মেলতেই মুখের উপর শায়লার চোরা চাউনিটা দেখে মেজাজ বিগড়ে ফেলল। ধমকের স্বরে বলে উঠল, কি? শায়লা থতমত খেল, না মানে, তোমাকে ডাকতে বলছে। কে? পূর্বের স্বরেই বলল অভ্র। শায়লা মুখ গোমরা করে জবাব দিল, আব্বু। মানে তোমার আব্বু। পাপনরে নিয়ে সভা বসাইছে। তোমাকে ডাকছে। পাপনরে নিয়ে সভা বসাইছে মানে? বুঝতে না পেরে প্রশ্ন করল অভ্র। সেই সাথে উঠেও বসল। শায়লা বিজ্ঞের ন্যায় বলল, ক্ষেতের মধ্যে দিয়ে ওদের জনকে পাওয়া গেছে। একদম হাতে নাতে ধরা যাকে বলে। দুটা মিলে আকাম কুকাম করতেছিল নাকি? তাই জন্যে সভা ডাকছে। তোমাকে জলদি যাইতে বলছে। মানে কি? পাপন আর কে? উল্লাসী। আকলিমা কাকির মেয়ে উল্লাসী না? অভ্র বনে গেল। এই দুটিতে মিলে আবার কোন ভোজগট পাকিয়েছে কে জানে, তবে যেহেতু সভা বসে গেছে এর মানে মামলা সিরিয়াস। অভ্র শায়লার সঙ্গে কথা বাড়াল না, দ্রুত বিছানা ছেড়ে নামল। উঠোনে সভা বসেছে। গ্রামের চেয়ারম্যান, মেম্বার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে।
আছে তামিজ উদ্দিন আর তার দুই ভাই। আকলিমার মাও এক পাশে দাঁড়িয়ে নীরবে কাঁদছে। ইতিমধ্যেই তার কানে কিছু উড়ন্ত কথা এসেছে। গ্রামের সবাই নাকি ছি ছি করছে উল্লাসীকে। পাপন ছেলে মানুষ, ছেলেদের এসব ছুকছুকানির স্বভাব থাকেই। তাই বলে সে মেয়ে হয়ে কেন ধরা দিবে? তাও দিন দুপুরে ক্ষেতের মধ্যে। রশিদ হাওলাদারের পুত্র সিয়াম হাওলাদারের জন্যে উল্লাসীকে অনেক আগে চেয়েছিলেন তিনি। সিয়ামও উল্লাসীকে ভীষণ পছন্দ করত। আকলিমা ডাট দেখিয়ে দেয়নি, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অথচ আজ রশিদ হাওলাদার আকলিমাকে শুনিয়ে শুনিয়ে বলেছেন, আল্লাহ যা করেন, ভালার লাইগাই করেন। তোমার এই তারা চিহ্ন মাইয়া আমার পোলার জীবনে আহে নাই, এই লইগা আল্লাহর দরবার কোটি কোটি শুক্রিয়া। উদ্ধৃতি চিহ্ন। উত্তরে আকলিমা শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। কোনো জবাব দিতে পারেননি। পাপন আর উল্লাসীকে মুখোমুখি দুই পাশে দাঁড় করানো হয়েছে। মাথায় লম্বা ঘোমটা টেনে রেখেছে উল্লাসী। থেমে থেমে কাঁদছে তবে নিঃশব্দে। হাতের মুঠ মুষ্টিবদ্ধ করে আছে। এত লজ্জা, এত হেনস্তা। ইচ্ছে করছে মাটির নিচে মিশে যেতে। আফসোস ধরনী তার প্রতি সহায় হল না। অভ্র উঠোনে বেরিয়ে আসলো। একবার দোতলায় তাকাতেই পরন্তর সাথে চোখাচোখি হল। পরন্ত কাঁদছে, তার চোখ দুটো ফুলে ফেপে উঠেছে। নিজের বিপদের মধ্যে আবার কোন বিপদ এসে হাজির হল। মিথুন উদ্দিন ভীষণ রেগে আছেন। পাপনকে হাতের কাছে পেলে মেরাই ফেলবেন বোধ হয়। নাসরিন মূর্ছা যেতে যেতে বেঁচেছেন। তাকে ঘরের মধ্যে শুইয়ে রাখা হয়েছে। পাপনের বয়স মাত্র 18। এই বয়সে তার ছেলের বিয়ে হয়ে যাবে, তাও আকলিমার মেয়ের সঙ্গে। কথাটি চিন্তা করলেই বুক দুরুদুরু বেড়ে যাচ্ছে। যদিও মিথুন উদ্দিন শান্ত থাকতে বলেছেন। যেভাবেই হোক, পাপনকে এই বিপদের মধ্য দিয়ে বের করে আনবেন, কথা দিয়ে গিয়েছেন। তবুও শান্ত হতে পারছেন না নাসরিন। গ্রাম অঞ্চলে এসব ভীষণ সেন্সিটিভ ব্যাপার। উল্লাসীকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় তো হারিকেন জ্বালিয়েও খুঁজে পাচ্ছেন না তিনি। মেম্বার পান চিবুচ্ছিলেন, পানের পিক মাটিতে সশব্দে ফেলে দিয়ে উল্লাসীর দিকে তাকালেন। ঘোমটার জন্য মুখ দেখা যাচ্ছে না। তিনি পৈশাচিক হাসি হাসলেন। গলা খাকারি দিয়ে বললেন, ঘোমটা সরাও মাইয়া। আকামের সময় লজ্জা লাগে না, আর এহনে লজ্জা লাগতিছে? ঘোমটা সরাও। শেষ বাক্যটি তিনি ধমকের সুরে উচ্চারণ করলে উল্লাসী কেঁপে ওঠে। পাপন তাকায়, তার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। কেন যে আবেগে গা ভাসিয়ে বাস্তবতা ভুলে গিয়েছিল সেই মুহূর্তে কে জানে। তাদের জনকে দেখেছে তো দেখেছে, একেবারে ওরকম একটি অবস্থায়। আগুন গরম চোখে ঠোঁটে হাসি নিয়ে থাকা সজলের দিকে একবার তাকায় পাপন। সজলই প্রথম তাদের জনকে একত্রে দেখে। তারপর চুপি চুপি গিয়ে সবাইকে ডেকে আনে। সে যদি এটি না করত, তবে এরকম পরিস্থিতি মোটেও তৈরি হতো না। সে এটি কেন করেছে, তাও খুব ভালো করেই জানে পাপন। এতে করে উল্লাসীর জীবন থেকে পাপনকে সরিয়ে দিতে পারবে। উল্লাসী ফোনে বহুবার জানিয়েছিল সজলের কথা। সজল প্রায়শই তাকে ইঙ্গিতে বোঝাতো পছন্দের কথা। উল্লাসী পাত্তা দিত না। আজ পরিবেশ তার অনুকূলে থাকায় সেই প্রতিশোধ উসুল করে নিল সজল। তবে সে তো জানে না, এতে করে শাপে বর হয়েছে পাপনের। এখন সবাই উল্লাসীকে বিয়ে করার জন্য চাপ দিবে। আর পাপন তো এক পায়ে খাড়া। ব্যাস, এরপর উল্লাসী তার আজীবনের জন্য মাঝ দিয়ে হামুখ করে কপাল চাপড়াবে সজল। ভেতরে ভেতরে দুর্বোধ্য হাসল পাপন। একদিক থেকে এই ঘটনার জন্য সে খুশি। একটু ঝামেলা হলেও উল্লাসীকে সে আজকের পর থেকে একদম নিজের করে পেতে পারবে। ধমক খেয়ে ঘোমটা অল্প একটু উপরে তোলে উল্লাসী। এতে তার নাক আর ঠোঁটটা দেখা যাচ্ছে, তবে চোখ নয়। পাপন দেখল, ঠোঁট জোড়া ভিজে জবজব করছে। নাকের পাঠা লাল। খুব কাঁদছে মেয়েটা, অবশ্য কাদার মতোই পরিবেশ। পাপন মনে মনে আওড়ালো, তোমার কান্না আমি খুব জলদি মুছে দেব উল্লাসী। আর মাত্র কিছুক্ষণ। এইবার বলেন চেয়ারম্যান সাব, এদের কি বিচার করা যায়? মেম্বার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলে উঠলেন। আগত গ্রামবাসীদের মাঝ দিয়ে কেউ একজন বলে উঠল, কি আর করবেন, ধৈরা বিয়া দিয়া দেন দুইটারে। শরীরের জ্বালা কমুক। উল্লাসীর শরীর রি রি করে শিউরে উঠল। প্রতিটি লোমকূপ কাটা কাটা। কান্নার বেগ বাড়ল। ভরা সমাজের মধ্যে এভাবে কখনো অপদস্থ হতে হবে, তা কল্পনাও করেনি উল্লাসী। তামিজ উদ্দিন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওদের কি একসাথে এক কামরা থেকে উদ্ধার করা হয়েছে? জনে জঙ্গলের মধ্যে কথা বলতেছিল। এই জন্য একেবারে বিয়ে অবধি যাওয়াটা কি ঠিক? একজন আরেকজনরে বুকের লগে মিশাইয়া কি কথা কইতাছিল, একটু জিগান দি। বলে উঠল সজলের বাপ। মুখ বাঁকালেন তিনি। নিজের পোলারে বাঁচানির চিন্তা করতাছেন? এই মাইয়াডার গায়ে যে কলঙ্ক লাগলো, সেইটা একবারও দেখতাছেন না?
এখন এই মাইয়াডারে ক্যাডায় বিয়া করব হ? বাপ মরা মাইয়া, একলা মায় আজীবন পালতে পারবো নাকি? উল্লাসীর বিয়ের দায়িত্ব এবং যাবতীয় যত খরচ আছে সব আমার। আমি ঢাকা থেকে ওর জন্য ভালো পাত্র নিয়ে আসব। তবুও আমার বাড়ির ছেলের সঙ্গে ওর বিয়ে হবে না। নির্লিপ্ততা অথচ দৃঢ় কণ্ঠে তামিজউদ্দিন কথাটি বলতেই পাপন চমকে উঠল। মোর তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। সে অসহায় চোখ করে উল্লাসীর দিকে তাকালো। তবে কি উল্লাসী তার হয়েও হলো না? মুহূর্তেই গ্রামবাসী হৈহল্লা লাগিয়ে দিল। তাদের এক কথা, পাপনের সঙ্গেই বিয়ে দিতে হবে। আকাম করবে একজনের সাথে আর ধরে বেঁধে অন্যজনের সাথে বিয়ে দেওয়া। এসব চলবে না। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে তামিজউদ্দিন চেয়ারম্যানের কানে কানে কি যেন বললেন। চেয়ারম্যান হাত ইশারায় সবাইকে শান্ত হতে বলে উঠে দাঁড়ালেন। আমি এগোর সাথে আলাপ কইরা আসি। আপনারা বসেন সবাই। পোলার বাপ মা আছে, মাইয়ার মাও আছে। তাদের ছাড়া তো কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। পোলার মা অসুস্থ হইয়া পড়ছে। আমি তার কাছে গিয়া তার কথাগুলা আগে শুই না আসি। আর এই আকলিমা, তুমিও চলো আমার লগে। তোমার লগেও কথা আছে। চেয়ারম্যান বাসার ভেতর পা রাখলেন। পেছনে পেছনে আকলিমা, তামিজউদ্দিন, মিথুন উদ্দিনও গেল। খোকন উদ্দিন পাপনের পাশেই দাঁড়িয়ে রইলেন। উল্লাসীর পাজোড়া কাঁপছে। তার কেন যেন মনে হচ্ছে, তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটবে। প্রায় মিনিট 20-এর মাথায় সবাই বেরিয়ে আসলেন। আকলিমার চোখমুখ আগের চাইতে অনেকটা শান্ত এখন। আর কারো কথা তার গায়ে লাগছে না যেন। তামিজউদ্দিন খোকন উদ্দিনের দিকে তাকিয়ে চোখ ইশারা করলেন, যার অর্থ কাজ হয়ে গেছে। চেয়ারম্যান আসনে বসে ক্ষণকাল চুপ করে থেকে জনতার সামনে বলতে লাগলেন। পোলার অন্য জায়গায় বিয়া ঠিক করা আছে। খালি মাইয়ার সম্মান দেখলেই হইব না। পোলার পরিবার আমাগো এলাকার গণ্যমান্য পরিবারগুলোর মধ্যে একটা। তাগো দিকটাও দেখা লাগবো। তাই উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হইছে যে, পোলারা আগামীকাল সকালেই এই গ্রাম ছাইরা চইলা যাইব। আর আইব না। তাগো বাড়িটাও বিক্রি কইরা দিব। আর মাইয়ার মায়েরে নগদ 50,000 টাকা দিব। এছাড়াও মাইয়ার বিয়ার সময় ভালো পাত্রের সন্ধান দিব, বিয়ার যাবতীয় খরচপাতিও দিব। মাইয়ার মা এতেই খুশি। যেহেতু পোলা মাইয়ারে ঘরের মধ্যে আরো বিশ্রী অবস্থায় পাওয়া যায় নাই, তাই একদম বিয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে পারতাছি না। প্রেম পীড়িতি আজকাল ক্যাডা না করে? এখন এই লইগা সবাইরে ধইরা ধইরা বিয়া দিলে হইব? উল্লাসীর মাথা থেকে ঘোমটা নেমে গেল। রক্তবর্ণের ন্যায় টলটলে চোখজোড়া মেলে পাপনের দিকে তাকিয়ে দেখল, পাপন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব না বলেছিল, কিচ্ছু হবে না। তোমাকে বিয়ে করে নিব। কই সেসব দাপট? এক ঝড়েই সব ফুস। ভেতরটা তেতো হয়ে উঠল উল্লাসীর। সেই সাথে মনবাড়িতে ভালোবাসার জায়গায় ঘৃণা শব্দটা উচ্চারিত হলো বারংবার। ঘৃণা করি তোমারে। ঘৃণা করি আমি। ঠোঁট নাড়িয়ে আওড়ালো উল্লাসী। মাথাটা ঘুরে উঠল তার। সে পড়ে যাওয়ার আগেই আকলিমা তারে ধরে ফেলল। পাপন একদম তাকালো না। খোকন উদ্দিন তার কানে কানে যা মন্ত্র ঢালার ঢেলে দিয়েছেন। অকালে যদি বাপের হাতে মরতে না হয়, তবে চুপ থাকাই শ্রেয়। ভালোবাসা ভালো থাক। চেয়ারম্যানকে হাত করার জন্য বেশ কিছু অর্থ মিথুন উদ্দিনের গচ্ছা গেল। তারপর আবার আকলিমাকে দিতে হলো। সব কার্যক্রম শেষ করে শেষ বিকেলে ঘরের ভেতর পা রাখলেন তিনি। নাসরিন ছেলেকে ফিরে পেয়ে সুস্থ হয়ে গেছেন। তিনি চাইছিলেন, আজকেই রওনা হয়ে যেতে। দাদিমা মানা করলেন, একটা গোছগাছের ব্যাপার আছে তো। মিথুন উদ্দিন ঘরে ঢুকতেই পাপনকে সামনে পেয়ে গেলেন। নিজের ক্রোধ আর ধরে রাখতে না পেরে ঠাস ঠাস করে পাপনের গালে চড় লাগিয়ে দিলেন। পাপন ছিটকে পড়ল। কোমর থেকে বেল্ট খুলে নিয়ে ইচ্ছেমতো পেটাতে শুরু করলেন পাপনকে। পাপন সব ব্যথা হজম করে নিল। মুখ দিয়ে একটা টু শব্দও করল না। পরন্তু শব্দ পেয়ে ঘরে এসে এই অবস্থা দেখে দ্রুত থামাতে এসেও পারল না। তাই বেরিয়ে গেল কাউকে না কাউকে ডেকে আনার জন্য। লম্বা বারান্দায় পরন্ত যখন পাগলের ন্যায় ছুটে যাচ্ছিল, তখনই পেছনে থেকে অব্রর গলার স্বর শুনতে পেল। পরন্ত, পরন্ত, শোন প্লিজ। পালিয়ে যাইস না, একটু দাঁড়া। পরন্ত দাঁড়ালো। অব্রকে ঘুরে দেখল। অব্র কিছু বলার আগেই তার হাত ধরে কাদো কাদো স্বরে বলল, বাবা পাপনকে খুব পিটাচ্ছে। তুমি একটু আটকাও, প্লিজ। কাকা মারতেছে কেন? বলতে বলতে অব্রও ছুটল। পাপনের পিঠ ততক্ষণে রক্তাক্ত হয়ে উঠেছে। বেহাল দশা। অব্র গিয়ে মিথুন উদ্দিনকে জাপটে ধরে সরিয়ে আনল। পরন্ত ততক্ষণে মা, কে, নিতুকে, বড় চাচাকে ডেকে এনেছে। তাদের পেছনে পেছনে বাকি সবাইও চলে এসেছে। নাসরিন ছেলেকে দেখামাত্র আতকে উঠে হাউমাউ করে কেঁদে ফেললেন। মিথুন উদ্দিনের দিকে ঘৃণাভরা চোখে তাকিয়ে বললেন, তুমি কি মানুষ? কেউ তার নিজের সন্তানকে এভাবে মারতে পারে? ছি! ও আমার সন্তান না। আমার আজকে থেকে কোনো ছেলে নাই।
যে ছেলে আমার সম্মানের কথা একটাবারও চিন্তা করল না তাকে আমার দরকার নাই। আমি ওকে ত্যায্য করলাম। মিথুন, চুপ কর, হুঙ্কার ছাড়লেন তামিজউদ্দিন। মাথা খারাপ হয়ে গেছে তোর? এসব কি বলতেছিস? বাচ্চা মানুষ একটা ভুল না হয় করেই ফেলছে, তাই বলে এই কথা তোর মুখ দিয়ে কেমনে বের হয়? মিথুন উদ্দিন তামিজউদ্দিনের হাত জড়িয়ে কেঁদে ফেললেন। এই গ্রামে আমাদের আব্বার সম্মান কতটা ছিল, তা কি ভুলে গেছেন ভাই? আব্বাকে সবাই উঠতে বসতে সালাম দিত। কারো কোনো পারিবারিক ঝামেলা হলেও আব্বার কাছে ছুটে আসতো। আব্বা চলে যাওয়ার পর গ্রামের সবাই আমাদের 3 ভাইকেও সেই একই সম্মানের চোখে দেখেছে। অথচ আজকে আমার সন্তান সবার চোখে আমাকে নামিয়ে দিল। আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। আপনি যদি না থাকতেন, তাহলে উল্লাসীকে বিয়েই করতে হতো হয়তো। ও কি করে সংসার জীবনের কষ্ট বুঝবে? উল্লাসী কোনো মেয়ে হলো সংসার করার মতো? ও তো আছে ওর আবেগ নিয়ে। ওর চোখ যেদিন খুলবে সেদিন বুঝবে, আবেগ ওর কত কিছু ধ্বংস করে দিছে। মিথুন উদ্দিন হাতের উল্টো পিঠে চোখ মুছে বেরিয়ে গেলেন। উপস্থিত সবার মুখ গম্ভীর। তামিজউদ্দিন পাপনকে কিছু বলতে গিয়েও বলল না। ওর প্রাপ্য শাস্তি ও পেয়ে গেছে। তিনি বাতাসে দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে চলে গেলেন। ধীরে ধীরে সবাই চলে গেলেও অব্র গেল না। সে তাকিয়ে আছে পরন্তর দিকে। চোখ ইশারায় বোঝাচ্ছে, পরন্তকে কিছু বলতে চায় সে। পরন্ত না চাইতেও ইশারায় বাইরে যেয়ে দাঁড়াতে বলল। অব্র বেরিয়ে আসার মিনিট 2-এর মাথায় পরন্তও বেরোল। কি বলতে চাও? প্রশ্ন করল পরন্ত। উত্তরে ভেঙে পড়া এক অসহায় মানুষের দীর্ঘশ্বাস বাতাসে মিলিত হল। এগুলো কি হচ্ছে পরন্ত? এভাবে যদি চলতে থাকে, তবে তো তোর কথা বাসায় বলতেই পারবো না রে। এখন আর বলে কি হবে? শায়লা আপু, প্লিজ, ওর কথা শুনতে চাই না। একটা অ্যাক্সিডেন্টে ঘটা বিয়ের কোনো মর্যাদা নেই, অন্তত আমার কাছে। আমি তোকে ভালোবাসি, তোকে চাই আর মৃত্যুর আগ অবধি তোকেই চাইব। প্রতি রাতে শায়লার আমাকে পাওয়ার জন্য যে পরিমাণ ছটফট করে, তা যদি তুই দেখতি। অথচ আমি ওর কাছেও ঘেঁষি না। কার জন্য নিজেকে ধরে রাখি, সামলে রাখি, বুঝিস না তুই? আমি যদি শায়লাকে তোর আদরের ভাগ দিয়ে দেই, তবে তুই তা সহ্য করতে পারবি পরন্ত? বল আমাকে। একদম মিথ্যে বলবি না, সত্যি করে বল। কারো উপস্থিতি টের পাওয়ায় পরন্ত দ্রুত পেছনে ঘুরে তাকালো। শায়লাকে তাদের দিকেই এগিয়ে আসতে দেখে পরন্ত একবার অভ্রকে দেখল, তারপর অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। অভ্রর চোয়াল শক্ত হয়ে গেল শায়লাকে দেখা মাত্রই। এই মেয়েটা বিচ্ছুর মতো তাদের পিছনে লেগে আছে, আলাদাভাবে এক দণ্ড কথা বলাও মুশকিলের যন্ত্রণায়। পরন্তকে আড়াল করে অভ্র সামনে এগিয়ে এসে দাঁড়ালো দেখে পরন্ত খানিকটা অবাক হলো। তার চাইতেও বেশি অবাক হলো শায়লা। শায়লার প্রশ্নবিদ্ধ চোখের চাউনি থেকে পরন্তকে সরিয়ে দিতেই এমনটা করল অভ্র। কতবার সে আনা বউ থাকতে ওপর একটি মেয়ের জন্যে। শায়লা মনে মনে স্থির করল, এবার আর নরম সরমে চলবে না। যা বলার গরম হয়েই বলতে হবে। তবে যদি অভ্রর কানে কথা ঢোকে। অভ্রর কানে ঢোকার আগে পরন্তর কানে ঢোকানোটা বিশেষ জরুরি। মেয়েটাও কেমন বেহাগো, একজন বিবাহিত পুরুষের সঙ্গে বারবার দেখা করতে আসে। শায়লা ওদের জনের মুখোমুখি হতেই অভ্র কর্কশ সুরে বলে উঠল। তোর এখানে কি? শায়লাও এবার ছেড়ে দিল না। গরম কণ্ঠে জবাব দিল। এটা কি তোমার বাপের জায়গা যে আমি আসতে পারবো না? পরন্তু বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। কিভাবে বাপ তুলে কথাটা বলে ফেলল শায়লা। কত অনায়াসে। অথচ অভ্রর বাবা কি ওর বড় চাচা হয় না? অভ্র দাঁতে দাঁত ঘষে নিজের রাগ সংবরণ করল। ল্যাঙ্গুয়েজ ঠিক কর, নইলে একটা লাথি মেরে এখান থেকে নিচে ফেলে দিব। তুমিও তোমার চরিত্র ঠিক করো, নইলে আমিও মগজ ছেঁচে ভর্তা করে ফেলব। কি করবি তুই আমার? করে দেখা, আয়। বলে এক কদম এগিয়ে গেল অভ্র, অমনি ওর বাহু খামচে ধরল পরন্ত। পেছনের দিকে টান দিয়ে চোখ ইশারায় কোনো ঝামেলায় যেতে বারণ করতেই নিজের রাগ দমন করল অভ্র। অপরদিকে শায়লা তখন ক্ষেপা বাঘিনীর মতো ফুঁসছে। অভ্রর উপর পরন্তের এই অধিকার চর্চা তার একদম পছন্দ হচ্ছে না। সে তেড়ে আসতে আসতে বলল, তুই একটা মেয়ে হয়ে কেমনে আরেক মেয়ের ঘর ভাঙিস? তোর যেন কোনোদিন সুখের সংসার না হয়, অভিশাপ দিলাম। কথাটি মাটিতে পড়ার আগেই শায়লার গালে অভ্রর 5 আঙুলের ছাপ বসে গেল। এত জোরে মারল যে পরন্ত নিজেও ভয় পেয়ে গেল। পেছনে থেকে অভ্রকে খামচে ধরে সরিয়ে নিতে নিতে বলে উঠল, এসব কি করছো তুমি? শায়লা অগ্নি চোখে পরন্তর দিকে তাকালো। দাঁত কটমট করছে সে। ভেতরটায় আগ্নেয়গিরির ন্যায় ফুঁসে উঠছে। সবকিছু ঝলসে দিতে ইচ্ছে করছে তার। অভ্র চিবিয়ে চিবিয়ে বলল, এবার তোর আর পরন্তর মধ্যে পার্থক্যটা পেয়েছিস? ও তোর ঘর না, বরং তুই ওর না হওয়া সংসার ভেঙেছিস।
তারপরও তোর জন্য ওর মুখ দিয়ে একটা বদদোয়া তো দূর, খারাপ কথাও বের হয়নি। আমি ওকে এত করে বোঝাচ্ছি, সব ঠিকঠাক করে নেওয়ার জন্য। আর ও উল্টো তোর কথা ভেবে আমাকে বোঝাচ্ছিল, যেন তোকে আমি একসেপ্ট করে নেই। তোর সাথে সুখের সংসার গড়ি। না শায়লা, তোর জন্য যতটুকু সম্মান আমার ছিল, তাও তুই নষ্ট করে দিলি আজ। আই এম সরি টু সে বাট তুই একটা কালসাপ, যার আক্রমণাত্মক ছোবল থেকে আমি বা পরন্ত কেউই রক্ষা পাইনি। আমার পরিবারও পাবে না। যে নিজের বাবার সমতুল্য বড় চাচাকে মুহূর্তেই কথার মাঝে টেনে অসম্মানিত করতে পারে, সে যে পরবর্তীতে আমার পরিবারে আর কি কি ঝড় তুলতে পারবে, তা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার ঘটে আছে। যাক, অল্পতেই তোর আসল রূপটা চিনে ফেললাম, এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া। একদমই কথাগুলো বলে অভ্র পরন্তর দিকে ফিরল। পরন্ত ঠোঁট দুটো চেপে ধরে রেখেছে। তার চোখজোড়া টকটকে লাল, নিজের জন্য সৃষ্ট হওয়া অশান্তিগুলো কিছুতেই মানতে পারছে না সে। অভ্র পরন্তর কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, এবার আরো শায়লা শায়লা করো। আমাকে ভুলে যাবা তো? যাও, আমিও আর নিজের ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসব না। হ্যাপি নাও? পরন্ত কোনো জবাব দিতে পারল না। তার শব্দ ভাণ্ডারে শব্দ নেই। সব কেমন এলোমেলো হয়ে গেছে। অভ্র বাতাসে দীর্ঘশ্বাস মিলিয়ে দিল সশব্দে, তার ধীর পায়ে ওদের ফেলে সামনে এগিয়ে চলল। শায়লা গালে হাত রেখে ধারালো দৃষ্টির সহিত পরন্তকে এফোরোফোর করে দিচ্ছিল। অন্তত একটা সরি তো বলা উচিত। পরন্তর মন এটাই বলল, তাই সে সরি বলার জন্য উদ্যত হতেই শুনল শায়লা গালে হাত ডলতে ডলতে বলছে, তোর জন্য কতটা অপদস্থ হলাম, তা আমি হিসেব করে রাখলাম। মনে রাখিস। শায়লা ঘুরে দাঁড়ালো এবং গটগট করে চলে গেল। পুরো বারান্দায় একা পরন্ত দাঁড়িয়ে রইল। অসহায়, ব্যর্থ আর ক্লান্ত রূপে। দেয়ালে পিঠ চেপে হাঁটুতে হাত রেখে সামান্য ঝুঁকে হাঁপাতে লাগল সে। একটা পরিবারেই সকলের বসবাস, একই সঙ্গে বড় হয়ে ওঠা, আগামীতেও একত্রে মিলেমিশে থাকতে হবে সবাইকে, অথচ ভেতরে ভেতরে জোরদার সৃষ্টি হচ্ছে। একে অপরের থেকে দূরে দূরে সরে যাচ্ছে। কি একটা অবস্থা! তা ভুক্তভোগী ছাড়া দ্বিতীয় কারো বোঝার ক্ষমতা নেই বোধ করি। উল্লাসী গায়ের উপর ভারী কাঁথা চাপিয়ে নিথর হয়ে শুয়ে রয়েছে। কেমন জ্বর জ্বর লাগছে তার। বাসায় এসে আকলিমার হাতে চড় থাপ্পড় না হলে 10-12টা খেয়েছে সে। আর তাতেই পেট ভরে গলা অবধি উঠে গেছে। রাতে আকলিমা খেতে ডাকলেও সে না করে দিয়েছে। অসুস্থ লাগছে এমনটা বাহানা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে উল্লাসী। আকলিমাও মেয়েকে আর ঘাটাননি। মেয়ের উপর রাগটা না থাকলেও একটা ক্ষোভ রয়ে গেছে। এরকম একটা কাণ্ড ঘটানোর আগে একবারও কি তার কথা ভাবল না? টাকা না হয় কিছু পেয়েছে, কিন্তু সম্মান তো আর পেল না। আর পাবেও না। এটা ঢাকা শহর না। এখানে একটা ঘটনা ঘটলে 2 বছরেও তা ধামাচাপা পড়ে না পুরোপুরি। তার উপর এসব হলো গরম খবর। এখন কি কোনো ভালো ঘরের ছেলে উল্লাসীকে বিয়ে করতে চাইবে? চাইবে না। তার এতদিনের ইচ্ছেটা এক নিমিষেই শেষ হয়ে গেল। আকলিমা দীর্ঘশ্বাস ফেলেন আর প্রার্থনা করেন মনে মনে, একটা প্রস্তাব পেলেই চলবে। উল্লাসীকে পাত্রস্থ করতে পারলেই বাঁচেন তিনি। এমন সময়ে দরজায় খুটখুট হল। আকলিমা খানিকটা ঘাবড়ে গেলেন। শোষব্যস্ত হয়ে বললেন, কে? আমি গো আকলিমার মা, সজলের বাপ। ওহ, আপনি। বলতে বলতে আকলিমা দরজা খোলেন। সজলের বাবাকে ভেতরে আসতে বলে তিনি মোড়া এগিয়ে দেন। সজলের বাবা বসলেন। তাকে কেমন ইতস্তত দেখাচ্ছে, একটু লজ্জা লজ্জা ভাব। ব্যাপার কি? আপনি এত রাইতে? কি হইছে? সব ঠিকঠাক? প্রশ্ন করলেন আকলিমা। হ, সব ঠিকই আছে। কি আর ওইব? বলে সজলের বাবা উসখুস করলেন। আকলিমা জহুরি চোখে তাকালো এবার। ঝাইরা কাশেন, কি কইতে চান, কন? এবার আর ভনিতার আশ্রয় নিলেন না সজলের বাবা। খোলাখুলিভাবে বললেন, দেখো আকলিমা, তোমার ছেড়িয়ে যেই অকামটা ঘটাইল, পাড়ায় বাইর হওয়া যায় না। যেইনে যাই, খালি ওর ব্যাপারে প্যাচাল। ছোট থেইকা উল্লাসীরে দেখতাছি। চোখের সামনে বড় হইছে। ওর প্রতি আমার মায়া মহব্বতটাই আলাদা রকমের। ওর এই দুর্দশা আমার সহ্য হইতেছে না, বুঝছ? শুনছি 3 গেরামে খবর ছড়াইয়া গেছে। অনেকে তোমারেও দোষতাছে। কয়, মায় টাকা নিল কেন, ছেড়িরে বিয়া দিয়া দিত। এখন এই মাইয়ারে ক্যাঠায় বিয়া করব? আকলিমা সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন। ওই সময় অতগুলো টাকার কথা শুনে আর না করতে পারেননি তিনি। এই বাজারে 50,000 টাকাও অনেক কিছু। অন্তত তার মতো একজনের কাছে। তাই আর 7-5 না ভেবে রাজি হয়ে গিয়েছিলেন উনি, কিন্তু এখন মনে হচ্ছে, এর চেয়ে পাপনের সাথে বিয়েটা হয়ে গেলেই বরং ভালো হতো। এখন আর এত চিন্তা করতে হতো না, এত কথা শুনতে হতো না। পরমুহূর্তেই নিজের ভাবনাটাকে ধামাচাপা দেন তিনি। পাপনকে জামাই হিসেবে ভাবলেও মেজাজ বিগড়ে যায়।
না, দরকার পড়লে কোনো তালাকপ্রাপ্ত বা বউ মৃত লোকের কাছে বিয়ে দিবে উল্লাসীকে। তাও পাপনের কাছে আর না। উল্লাসীর মা, তোমার চিন্তা আমি বুঝতে পারতাছি। এই জন্যে আমারও ঘুম হইতাছিল না। তাই ছুইটা চইলা আইলাম। একখান প্রস্তাব নিয়া আইসি তোমার মাইয়ার লইগা। তোমার চিন্তা কমানির জন্যে। সজলের বাবার এহেন কথায় আকলিমার চোখ জোড়া চকচক করে উঠল। তিনি নিশ্চয়ই সজলের জন্য আকলিমাকে চাইবেন। সজল ফর্সা ছেলে, উচ্চতায় 6 ফিটের কাছাকাছি। তার সাথে নিঃসন্দেহে উল্লাসীকে মানাবে। আকলিমা খুশিতে গদগদ হয়ে উঠলেন। আপনি সজলের জন্য আমার উল্লাসীরে চাইবেন ভাইজান? আমি তাতে এক পায়ে খাড়া। বিয়ার যত আয়োজন করা লাগে, সব কইরা উল্লাসীরে আপনের ছেঁড়ার হাতে তুইলা দিমু আমি, কথা দিলাম। সজলের বাবা লজ্জিত কণ্ঠে বললেন। আমি সজলের জন্যই ওরে চাবো কেন? সজলের বিয়ার বয়স হইছে নাকি? এখনো নাক টিপলে দুধ বেরোয়। তাইলে কার জন্য উল্লাসীরে কইতাছেন? ইয়ে মানে, আমার জন্য। দেখো আমার বউ নাই আইজ কত বৎসর হইয়া গেল। আমার চরিত্রে দোষ থাকলে এতদিনে আরেকখান বিয়া করতে পারতাম না কও? আমার আবার চরিত্র ঠিক আছে বুঝছো? কিন্তু তোমার ছেড়িরে কেউ বিয়া করব না দেইখা ভাবলাম, আমিই করি। তাতে ওরও বিয়া হইল, আমারও একটা শেষ বয়সের সাথী হইল। বলেই সুলজ্জিত ভঙ্গিতে মাথাটা নিচু করলেন তিনি। আকলিমার মনে হলো তার মাথাটা চক্কর দিয়ে উঠেছে। উল্লাসীকে বিয়ে দিবে এই বুড়ো ভামের কাছে? কি এমন করেছে উল্লাসী যার কারণে এত বড় অবিচার হবে ওর সাথে? মজনুর মেয়ে রমিজাকে তো এক ঘরের ভেতর থেকে প্রেমিক নিয়ে হাতে নাতে ধরা হয়েছিল। অবশ্য সেই প্রেমিকের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে। পাপনরে, তুই আমার একই সর্বনাশ করলি। মধু খেয়েই চলে গেলি, এখন মৌমাছির বিষাক্ত শুলের গুঁতো কেন আমার মেয়েকে খেতে হচ্ছে? কথাগুলি মনে মনে আওড়ালেন আকলিমা। সজলের বাবা উত্তরের অপেক্ষা করছেন। রুমের ভেতর থেকে আড়ি পেতে এতক্ষণ যাবৎ সব ধরনের কথাই শুনছিল উল্লাসী, সেও প্রথমে ভেবেছিল সজলের জন্য তাকে চাইবে বুঝি। সজলের জন্য চাইলে সে রাজি হয়ে যেত। কিন্তু এটা কি শুনল সে? সজলের বাবার জন্য তাকে। উল্লাসীর চোখ ভেঙে কান্নারা বেরিয়ে এলো। অপেক্ষা করছে তার মায়ের প্রত্যুত্তর শোনার জন্য। মা তো চাইলেই এখনই সজলের বাবাকে না বলে এই উটকো প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। কিন্তু মা চুপ কেন? তবে কি তিনিও ভাবছেন উল্লাসীকে এই বুড়োর ঘাড়ে গছিয়ে দেওয়ার জন্য? আকলিমা ক্ষণকাল পর মৃদু গম্ভীর কণ্ঠে জবাব দিলেন। আমি ভাইবা জানামু, আপনি যান। সজলের বাবা গেল না। আরও এক গাদা মন্ত্র আকলিমার কানে ঢেলে দিয়ে তারপর গেল। যার সার কথা এই উল্লাসীকে সে বহুত সুখে রাখবে। তারও কি কম আছে? আর সাতকুলে কেউ নেই, উল্লাসীকে শাশুড়ির গুঁতো, ননদের ঠোনা, অথবা দেবরের রসালো আবদার পূরণ করতে করতে বাঁচতে হবে না। বরং নিজের ঘরে রানীর মতো বাঁচবে সে। আকলিমা চুপচাপ সব শুনেছেন। তার মাথা কাজ করছে না। তিনি কোনো স্থির সিদ্ধান্তেই আসতে পারছেন না। উল্লাসী কাঁথার ভেতর মুখ গুজে দিয়ে কাঁদছে। তার মা বলেছে, ভাইবা জানামু, এর অর্থ সেও এই প্রস্তাবে 50 ভাগ রাজি। বাকিটা ধীরে সুস্থে ভেবে চিনতে তারপর আগাবে। উল্লাসী যতটুকু আকলিমাকে চিনে, ইনি একজন টাকার পাগল মহিলা। আসলেই সজলের বাবার কম নেই। কোলায় কয় বিঘা জমি আছে, তা সজলের বাবা নিজেও জানেন না বোধ হয়। অতবর বাড়িটা আছে, পুকুর আছে 5টি, সব পুকুর ভরা মাছ। গরু আছে 22টা, ছাগল, হাঁস, মুরগির গণনা উল্লাসী জানে না। একটু বেশি বয়স্ক, এই যা। তবুও উল্লাসীর কেন যেন মনে হচ্ছে তার মা রাজি হয়ে যাবেন। এরকম একটা ঘটনার পর এত টাকা পয়সাওয়ালা জায়গায় উল্লাসীর বিয়ে দিতে পারলেই তিনি খুশি। আজীবন নিজেও পায়ের উপর পা তুলে খেতে পারবেন। উল্লাসী মনে মনে বলল, তুমি শহরে গিয়ে রূপসী বিয়ে করবে আর আমি এই গণ্ডগ্রামে ওই বুড়ো ভামের সাথে রংতামাশা করব? কিছুতেই না পাপন। মরলে এবার জন একসাথে মরব। আমি সুখী না হলে তোমাকেও সুখে থাকতে দেব না। আকলিমা অনেকক্ষণ পর ঘরে এলেন। হারিকেন নিভিয়ে দিয়ে মেয়ের পাশে চুপচাপ শুয়ে পড়লেন। কতক্ষণ পর তার নাক ডাকার আওয়াজ শোনা গেল। আওয়াজ তীব্র থেকে তীব্রতর হলে উল্লাসী উঠে পড়ল। আকলিমার ঘুম খুব ভারী, গভীর। একবার ঘুমোলে পাশে বোমা ফুটলেও বুঝি টের পাবেন না তিনি। উল্লাসী ধীর পায়ে পা টিপে টিপে অন্য ঘরটায় গেল। এখানেই একটা ট্রাঙ্ক আছে। সেই ট্রাঙ্কের ভেতরেই টাকা রেখে দেয় আকলিমা। উল্লাসী চাবি নিয়েই এসেছে। তালা খুলে ধীরে ধীরে শ্বাস বন্ধ করে ট্রাঙ্কের ডালা তুলল। মৃদু ক্যাচক্যাচ শব্দ হলে উল্লাসী ভয় পেয়ে গেল এই বুঝি আকলিমা চলে এলো। কিন্তু তখনও আকলিমার নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছিল, তাই শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে উল্লাসী। ডালা পুরোটা তুলতেই একটা আইসক্রিমের বাটি চোখে পড়ল তার। এটার ভেতরেই টাকা রাখেন আকলিমা। উল্লাসী দ্রুত হস্তে বাটিটা তুলে নিয়ে ডালাটা বন্ধ করে তালা আটকে দিল।
তারপর চুপচাপ দরজা খুলে বেরিয়ে এলো। আজ পূর্ণিমা নয়, তবুও কিছুটা দেখা যাচ্ছে। আর এতক্ষণে অন্ধকার ছয়ে এসেছে চোখে। বাটির মুখ খুলতেই একটা টাকার বান্ডিল বেরিয়ে এলো উল্লাসীর হাতে। সে বুঝল, এটা সেই 50,000 টাকা। আরও কিছু খুচরো টাকা পাওয়া গেল। উল্লাসী হাতড়ে হাতড়ে গোনার চেষ্টা চালালো। 6,580 টাকা আছে আর। উল্লাসী মনে মনে হিসেব কষল, এগুলো দিয়ে কয়েকদিন চলা যাবে। তারপর বাকিটা দেখা যাবে। একবার ভাবল, স্বর্ণের যেই দুটো চেইন আর একটা আংটি আছে সেগুলোও নিবে কিনা। পরমুহূর্তেই উল্লাসী এই চিন্তা বাদ দিল। এমনিতেই সকাল বেলা টাকা আর তাকে না পেয়ে আকলিমা হার্ট অ্যাটাক করে ফেললেও ফেলতে পারে। তার উপর যদি ওগুলোও না পায়, তাহলে তো হয়েছেই। উল্লাসী মনে মনে দুর্বোধ্য হাসল। তারপর আবার ঘরের ভেতর ঢুকল। স্কুল ব্যাগে দ্রুত কিছু কাপড় ঢুকিয়ে নিল সে। বোরকাটা ঢোকাতেও ভুলল না। যা যা হাতের কাছে পেল তাই তাই নিয়ে নিল। একটা চিরুনি, কয়েকটি চুল বাঁধার কাঁকড়া, ব্যান্ড, একটা ক্রিমের কৌটা, ব্রাশ ইত্যাদি ইত্যাদি। তারপর একনজর ঘুমন্ত আকলিমাকে দেখে নিয়ে উল্লাসী বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আজকে ফোনের গেমসেও মনোযোগ দিতে পারছে না পাপন। ফোনের স্ক্রিনে বারবার উল্লাসীর কান্নারত ফোলা চোখমুখ ভেসে উঠছে। কেন যে ওই সময় মুখে কুলুপ এঁটেছিল সে কে জানে। আসলে একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিল। এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি তো, আর না এরকম কিছু হবে ভেবেছিল। হুট করে একটা ঝড়ের মধ্যে পড়েছিল বিধায় মাথা হ্যাং হয়ে গিয়েছিল পাপনের। আচ্ছা, উল্লাসী কি করছে? এই জীবনে উল্লাসীর কথা আর চিন্তা করাও হবে না বোধ হয়। নিজের করে পাবার স্বপ্ন দেখা তো দূরেই থাক। উল্লাসীর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। হয়তো ওই সজলের সাথে। সজলের কথা ভাবতেই পাপনের মেজাজ বিগড়ে গেল। একবার যদি সুযোগ পেত এই ছেলের নাকমুখ ভেঙে থেতলে দিত একদম। আর যাই হোক, ওর সাথে যেন কিছুতেই বিয়েটা না হয় উল্লাসীর। দরকার পড়লে সে বাগড়া দিবে, তবুও ওর সাথে না হোক। সে হেরেছে, সজলও হারবে। সে যেহেতু উল্লাসীকে পায়নি, তাহলে সজল কেন পাবে? দরজায় খুটখুট করে কি যেন আওয়াজ হলো। ভাবনার গতিপথ মুহূর্তেই থেমে গেল পাপনের। রাতে ভাত খায়নি সে, মা ভাত নিয়ে এলো নাকি? কিন্তু এখন তো অনেক রাত। 12টার বেশি বাজছে। পাপন আবার চিন্তায় ডুবল। ফোন রেখে উঠে গিয়ে দরজা খুলতেই কালো কাপড়ে আবৃত কাউকে দেখে সে চিৎকার দিয়ে উঠতেই দ্রুত তার মুখ চেপে ধরল উল্লাসীকে। ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিল সে। পাপন বুঝতে পারল, এটা ভূত নয়, মানুষ। তবুও ভয় কাটছে না। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, ক কে কে আপনি? তোর জম বলে মুখ থেকে নেকাব সরালো উল্লাসী। উল্লাসীর চেহারাটা চোখে পড়তেই বিস্ময় স্তব্ধ হয়ে গেল পাপন। এভাবে এই রাতে উল্লাসী আসবে, তাও তার বাসায়, সেটা তো কল্পনারও বাইরে। তোমার কাছে টাকা আছে? প্রশ্ন করল উল্লাসী। আর ঘরের ভেতর পায়চারি করতে করতে কি যেন খুঁজল। পাপন বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, মানে মানে আমার মাথা বলদের বাচ্চা। বলতেছি তোমার কাছে টাকা আছে কোনো? রীতিমতো ধমকে উঠল উল্লাসী, তবে সবটাই চাপা কণ্ঠে। পাছে কেউ টের পেয়ে যায়। পাপন ধমক খেয়ে চুপসানো গলায় জবাব দিল, আছে। কত? 1500-র মতন হবে। কেন? চলবে, ওটা নিয়ে নাও। আর তোমার কাপড়চোপড়ের ব্যাগ কই? খাটের তলায়। উল্লাসী উবু হয়ে ব্যাগটা টেনে বের করল। ভালোই বড় ব্যাগ। তারপর দ্রুত নিজের কাঁধের ব্যাগটা ওই ব্যাগে চেপে চুপে ভরে নিয়ে পাপনের ফোনটা বিছানা থেকে তুলে নিয়ে বলল, ফোনটা ঢোকাও পকেটে। আর মানিব্যাগ কই? বালিশের তলে। আচ্ছা, বলে সেটাও বের করে পাপনের হাতে দিল। চলো। পাপন এতক্ষণ অবাক হয়ে সবকিছু দেখছিল, এইবার আরো অবাক হয়ে প্রশ্ন করল, কই, তোমার শ্বশুর বাড়ি? চিবিয়ে চিবিয়ে বলল উল্লাসী। এরকম মাথামোটা ছেলের সাথে কি জন্যে যে প্রেম করেছিল, কে জানে। আমি না কিছু বুঝতেছি না। আমাকে একটু বুঝিয়ে বলবা, প্লিজ? উফ, বলে উল্লাসী পাপনের হাত ধরে তাকে বিছানায় বসালো। নিজের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে দিয়ে দিবে পাপন? তাও কার সাথে জানো? সজলের সাথে। আন্দাজে ঢিল ছুড়ল পাপন। জি না, সজলের বাপের সাথে। বলো কি? সিরিয়াসলি? বিশ্বাস করতে চাইছে না পাপন। তার চোখ জোড়া গোল গোল হয়ে উঠল। হুম, আর আমি তুমি ছাড়া কাউকেই বিয়ে করব না পাপন। হ্যাঁ, রাগ জমছিল তোমার প্রতি, কিন্তু ভালোবাসার চেয়ে রাগটা বড় না। তাই চলে আসছি। এখন আর কথা না বাড়িয়ে চলো। কিন্তু আমার পরিবার, আমিও তো আমার পরিবার ফেলে আসছি তাই না পাপন? আর একবার বিয়েটা হয়ে গেলে সবাই আস্তে ধীরে মেনে নিবে পাপন। দেখো, প্লিজ, এবার হয় চলো, নইলে আমাকে আজীবনের জন্য বিদায় দাও।
আর আমি এখান থেকে ফিরে গিয়ে আত্মহত্যা করতে দুইবার ভাবব না, বলে দিচ্ছি। ওই বুড়ো ভামের সাথে জীবন কাটানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। পাপন মৃদু শ্বাস ফেলল। দুপুরে যদি সে স্ট্যান্ড নিত, তবে হয়তো কিছু একটা ভালো হতো। সেই সময়ে সেও চুপ ছিল। এখন যখন আবারও একটা সুযোগ এসেছে, তখন এটিও হাতছাড়া করার কোনো কারণ নেই। কিন্তু যাব কই আমরা? আর টাকা? আমার কাছে তো অনেক কম আছে উল্লাসী। ফোনটা বিক্রি করতে পারলে হতো। প্রায় 1010 পাওয়া যাইত। উল্লাসী মৃদু হাসল। আমার কাছে 56,000 টাকা আছে। আরও চাই তোমার? বলো কি, তুমি তো সেই লেভেলের মেয়েরে বাবা। ছেলেরা মেয়েদের ভাগিয়ে নিয়ে যায়, তুমি মেয়ে হয়ে আমাকে ভাগিয়ে নিতে আসছো। প্রেমিক যদি গাছ বলদ হয়, তখন প্রেমিকাকে একটু চালাক হতেই হয়। এবার পটর পটর না করে উঠো। একটার সময় লাস্ট বাস ছাড়বে। আমরা সেই বাসে উঠে ঢাকা যাব ফার্স্টে। সেখান থেকে সিলেট অথবা চট্টগ্রাম। তারপর ওখানেই বিয়ে হবে আমাদের। বুদ্ধি খারাপ না, তবে ঢাকায় ফিরে আমাদের আর একটা কাজ করতে হবে। ফোনটা ওখানেই সেল দিয়ে দিব। যাতে ট্র্যাকিং করতে না পারে, আর টাকারও প্রয়োজন তাই। সেসব পরে আলোচনা করা যাবে। এবার চলো প্লিজ। কেউ দেখে ফেললে সব শেষ। উল্লাসী তাড়া দিয়ে উঠতেই পাপনও উঠে দাঁড়ালো। তারপর শক্ত করে উল্লাসীর হাতটা চেপে ধরে বলল, এই যে ধরলাম, আর ছাড়ব না। বাপ চাচাকে দেখলেই ছেড়ে দিবা। আর এখন ঢং। পাপন হাসে, উল্লাসীও হাসে। জনে খুবই সতর্কতার সহিত উঠোন পেরিয়ে বড় রাস্তায় চলে আসে। উল্লাসী বলল, আমার সাথে আসো। জঙ্গল দিয়ে যাব। 5 মিনিটও লাগবে না। বনে বাদারে ঘুরে বেড়াও খুব? অল্প স্বল্প। বলতে বলতে উল্লাসী হাঁটা ধরল। তার পিছু পিছু অন্ধকারের ভিড়ে অজানা আলোর উদ্দেশ্যে পাপনও হারিয়ে গেল। একজোড়া কপত কপতি নিজেদের সুন্দর ভবিষ্যতের আশায় আধারের জীবন নিজ আগ্রহে বেছে নিয়েছে। এদের পরবর্তী জীবনটা সুখের হবে তো? চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ। বাতাসের তীব্রতা উল্লাসীকে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে। পাপন বলল, জানালাটা লাগিয়ে দাও। উল্লাসী বাদ সাধল, থাক না, বাতাস ভালো লাগছে। বলে পাপনের কাঁধে মাথা রেখে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বসল সে। পাপন মৃদু হেসে এক হাতে নিজের বাহুডোরে উল্লাসীকে পেঁচিয়ে নিয়ে সিটে হেলান দিয়ে মাথাটা রাখল। বাস ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। পৌঁছতে 4 ঘন্টার ন্যায় লাগতে পারে। অর্থাৎ একদম ভোরবেলা তারা ঢাকায় গিয়ে পৌঁছবে। আচ্ছা, তোমার কি ভয় লাগছে পাপন? পাপনের মুখপানে চেয়ে প্রশ্ন করে উল্লাসী। প্রথমে একটু লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি চাইলেই পারবো। তুমি তো কখনো কোনো কাজ করনি পাপন। বাবার হোটেলে খেয়েছ, মায়ের কোলে ঘুমিয়েছ। এখন তো অনেক কষ্ট করে জীবন যাপন করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে জাহান্নামে ঠেলে দিলাম আমি। এর চেয়ে ওই বুড়োটাকে বিয়ে করলেই ভালো হতো। তুমিও বেঁচে যেতে। বলতেই উল্লাসীর ঠোঁটের উপর আঙুল রেখে থামিয়ে দিল পাপন। শশস, এসব অলক্ষণে কথাবার্তা বাদ দাও। আগামীতে কি হবে তাই ভাবো। আর যত যাই হোক, আমরা টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়। উল্লাসী আরো শক্ত করে পাপনকে চেপে ধরল। তুমি পারলে আমিও পারবো। আর আমরা জনেই পরিশ্রম করব না হয়। তাহলে অনেকটা আগাবে। আর বাচ্চা কাচ্চা এখন না, আরো 6-7 বছর পরে, ওকে? উল্লাসী লজ্জা পেয়ে গেল। কিসের ভেতর কি? এখনো বিয়েটাই তো হলো না। আর এই ছেলে আছে বাচ্চা কাচ্চা নিয়ে। উল্লাসী হেসে ফেলল। আসলেই পাপন বলদ, গাছ বলদ একেবারে। কি ব্যাপার, হাসছো কেন? সরু চোখে তাকালো পাপন। উল্লাসী হাসি থামালো না, মুখে বলল, না, কিছু না। বুঝতে চেষ্টা করল পাপন। সে এমন কি বলেছে যার জন্যে হেসে কুটি কুটি হতে হবে উল্লাসীকে? পরমুহূর্তেই মাথায় এলো বাচ্চার ব্যাপারটা নিয়ে নয়তো? পাপনও মৃদু হাসল। ইস, জীবনটা কত সুন্দর লাগছে। এই রাতের আকাশে ভেসে বেড়ানো মেঘপুঞ্জ, এই বাতাস, বাসের ছুটে চলা, বুকের উপর উল্লাসীর রিনঝিন হাসি, সব মিলিয়ে একটা রোমাঞ্চ অনুভব করছে পাপন। কিছুক্ষণ আগেও কত বিরক্ত লাগছিল নিজের উপর। অথচ এখন মনে হচ্ছে দুপুরে বিয়েটা হয়ে গেলে এই মজাগুলো মিস করত সে। পালিয়ে বাস স্ট্যান্ড অবধি আসা, তারপর বাকিটা পথ এক প্রকার ভয় ভয় পার করা, এসব অ্যাডভেঞ্চারের জন্ম দিচ্ছে তার মনে। কি হলো, হঠাৎ থম খেয়ে গেলে যে? হাসি থামিয়ে চাপা কণ্ঠে প্রশ্ন করল উল্লাসী। পাপন ভাবনা থামিয়ে সঙ্গে সঙ্গে বলল, না, তেমন কিছু না। আচ্ছা উল্লাসী, তুমি আলু ভর্তা আর ডাল দিয়ে কতদিন ভাত খেতে পারবে? হঠাৎ এই প্রশ্ন, বলা তো যায় না। যদি ভর্তা ভাতই জোটে কপালে। জুটলে জুটবে। কত মানুষ না খেয়ে থাকে, সেই হিসেব করেছ?
আর খোদা আমাদের রিকে যা লিখে রেখেছে তাই খাবো আমরা, তার চেয়ে কম বা বেশি না। তাই ওসব চিন্তা না করে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে থাকো, উনি যেন আমাদের হারিয়ে না দেন। সবাই যে বলে ভালোবাসার বিয়ে টিকে না, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এসব যেন আমাদের ভাগ্যের সাথে না হয়। আমরা যেন যুগের পর যুগ একত্রে থাকতে পারি। আমিন। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল পাপন। এই, তুমি সিগারেট খাও? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নটা করতেই পাপন থতমত খেল। ইয়ে মানে, না খাই না, আবার খাই। মানে, উল্লাসীর রাগী কণ্ঠ। আরে, আগে শোনো তো, আমি সিগারেট এভয়েড করি নরমালি। তবে যখন বন্ধুবান্ধবদের সাথে কোথাও হ্যাংআউটে যেতাম তখন ওদের পাল্লায় পড়ে দু একটা টান আর কি। মিনমিন করে উত্তর দিল পাপন। উল্লাসী ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এখন আর বন্ধুবান্ধব নাই, সো ওসব টান ফান বাদ। আমার সাথে সংসার করতে হলে কোনো আজেবাজে কাজে জড়ানো যাবে না, বুঝছো? ঠিকঠাক মতো কাজ করবা, আর সংসার। আর আমি। তা তো বুঝলাম, কিন্তু করবোটা কি? আমাকে চাকরিই বা দেবে কে? উল্লাসী নিচের ঠোঁট কামড় দিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল। পরেরটা পরে দেখা যাবে। ঢাকায় পৌঁছানোর আগ পর্যন্ত এভাবেই গুটুর গুটুর করে গল্প চলল জনের। বাস যখন থামল তখন 5:30 বাজছে ঘড়িতে। চারিদিকে আলো ফোটেনি অত ভালোভাবে। রাস্তায় ভিড় নেই, লোকজনের আনাগোনা কম। পাপন আর উল্লাসী বাস থেকে নামল। উল্লাসীর হাত পাও কালো মোজায় ঢাকা, মুখে নেকাব। তাকে কেউ চিনে ফেলার উপায় নেই। পাপন এক হাতে উল্লাসীকে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতে ব্যাগটা ধরা। জনে মিলে প্যাসেঞ্জার ওয়েটিং রুমে গিয়ে ঢুকল। আপাতত বাকি সময়টুকু এখানেই কাটানোর প্ল্যান করেছে তারা। প্যাসেঞ্জার ওয়েটিং রুমে শুধুমাত্র একজন বসে রয়েছে। সেও হেলান দিয়ে ঘুমোচ্ছে। পাপন বেছে বেছে একটা ফ্যানের নিচে দুটো চেয়ারে গিয়ে বসল। চেয়ারে বসা মাত্রই উল্লাসীর চোখজোড়া বন্ধ হয়ে আসতে চাইল। ঘুমে চোখের পাতা মেলা মুশকিল। পাপন বলল, তুমি ঘুমাও, কোনো ভয় নেই, আমি জাগতে পারবো। তুমি জাগবে আর আমি ঘুমাবো। এটা কেমন কথা? আমি সারারাত গেমস খেলে সকালে কলেজ যেতাম। একেবারে দুপুরে বাসায় এসে ঘুম দিতাম। সো আমার অভ্যেস আছে। তুমি ঘুমাও। চট্টগ্রামের বাসে উঠব যখন, তখন ঘুমানো যাবে। উল্লাসী আর কথা বাড়ালো না। পাপন ব্যাগটা কোলের উপর রাখল। উল্লাসী ব্যাগের উপর মাথা দিয়ে পা তুলে দিল সিটের উপর। তারপর ঘুমিয়ে গেল। আর পাপন উল্লাসীকে এক হাতে জড়িয়ে নিয়ে ফোন বের করে গেমস খেলতে লাগল। ফোনটা ফ্লাইট মুড করা অবশ্য। সকাল সকাল চিৎকার, চেঁচামেচির শব্দে অভ্র জেগে উঠে বসল। আশেপাশে তাকিয়ে শায়লাকে খুঁজতে লাগল। এই দিনে ঘুম থেকে উঠেই শায়লার বিরক্তিকর মুখটা দেখা অভ্যেসে পরিণত হয়ে গেছে যেন। তবে আজ শায়লাকে দেখতে না পেয়ে খানিকটা অবাকই হলো অভ্র। গতকাল রাতেও শায়লা তার সঙ্গে কোনো কথা বলেনি। এসে চুপচাপ শুয়ে পড়েছিল। আজ অবশ্য তাদের ঢাকায় রওনা হওয়ার কথা। সেই জন্যেই কি বাহিরে চেঁচামেচি হচ্ছে? অভ্র হামি তুলে বাথরুমে ঢুকল। একটা ছোট্ট শাওয়ার নিয়ে গলায় গামছা ঝুলিয়ে বের হতেই তার চোখ দুটো চড়ক গাছ। পরন্তু বিছানার উপর বসে রয়েছে। এটা কি করে সম্ভব? অভ্রকে বেরোতে দেখেই পরন্ত উঠে দাঁড়ালো। জোরস্বর ভাবে বলল, এখানে একটা কারণে এসেছি, অন্য কিছু ভাববে না আবার। অভ্র মনে মনে হেসে বলল, আমার কাছে কাজ ছাড়া তো আসিস না তুই। এই অভ্র তো তোর গোলাম। তুই বলবি, আর সে সব পটপট করে করবে। শুধু ভালোবাসা চাইতে গেলেই ছাদ করে উঠে দূরে সরে যাবি। মুখে বলল, আবার কি? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? পাপন। পরন্তর কথা শেষ হতে না হতেই অভ্র বলল, আজকে কি ওই মেয়ের সাথে ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ওকে? ধুতো না, বলে বিরক্তি প্রকাশ করে পরন্ত। অন্য কাহিনী, উল্লাসীকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। পাপনকেও পাওয়া যাচ্ছে না। আর আর উল্লাসীর মা কে যেই 50,000 টাকা দিয়েছিল না বাবা, তাও নাকি নেই। আকলিমা কাকির ধারণা পাপন উল্লাসীকে নিয়ে ভেগে গেছে। আর যাওয়ার সময় ওই টাকাও নিয়ে চলে গেছে। এখন বাসায় এসে অনেক তামাশা করতেছে। অভ্র মুখ দিয়ে কারান্ত একটা শব্দ উচ্চারণ করে বিছানায় গামছাটা ছুঁড়ে মারল। এই পাপনটাকে যেমন চায় না আমার। বয়স কত, অথচ কর্মকাণ্ড দেখ। কালকেই কতবড় গ্যাঞ্জাম হলো, আর আজকেই। পাপনকে বকছো কেন? ও তো তাও ওর ভালোবাসা হারিয়ে যেতে দেয়নি। আর তুমি তো, বলেই চুপ করে গেল পরন্ত। অভ্র গোল চোখে তাকিয়ে রইল। বাদ দাও, যদি কিছু করতে পারো করো, আর নইলে থাক। পরন্ত চলে যেতে চাইল, অভ্র বলে উঠল, কি করতে বলিস আমায়? পাপনকে খুঁজে বের করব? না, ওকে খোঁজার কোনো দরকার নাই।
বরং বাবা, চাচারা ওকে খোঁজার জন্য তোমায় বললে তুমি এদিক ওদিক খুঁজে এসে বলে দিও, পাইনি। ওর আশা ছেড়ে দিতে। ব্যাস। মানে? অভ্র অবাক। পরন্ত ক্ষণকাল চুপ থেকে বলল, আমি চাই পাপন উল্লাসীকে নিয়ে খুশি থাক। সুখে থাকুক। ভালোবাসা হারানোর কষ্ট অনেক। সেটা আমি তো বুঝছি, তাই আর কারো ভালোবাসা হারিয়ে যাক, এটা চাই না। বলেই চলে গেল পরন্ত। অভ্র পরন্তর কথাগুলো বোঝার চেষ্টা করল। যখন বুঝতে পারল, তখন ভাবল, সত্যিই তো। পাপন তার চেয়ে কত ছোট বয়সে। তবুও কত বড় একটা স্টেপ নিয়ে নিল। আর সে। অভ্রর নিজেকেই নিজের কাছে লজ্জিত লাগল। আকলিমা বারে বারে ফিট খেয়ে পড়ছেন। থেমে থেমে বিলাপের সুরে উল্লাসীকে উদ্দেশ্য করে গালি দিয়ে উঠছেন। বলছেন, ওরে মা তারা চিহ্ন তারা চিহ্ন রে। খা তারা চিহ্ন তারা চিহ্ন মা তারা চিহ্ন তারা চিহ্ন। চুতমা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। গেছোস গেছোস, আমারে শেষ কইরা দিয়া গেলি। এমন কেন করলি তুই? আমার উপর একটুও তর দয়ামা হইল না। গ্রামবাসী অনেকে এসেই আকলিমার বাড়ির সামনে ভিড় জমিয়েছে। কেউ কেউ তামাশা দেখছে, কেউ কেউ আকলিমাকে শান্ত হতে বলছে। কেউ কেউ আকলিমাকেই দোষারোপ করছে, কেন গতকালকেই বিয়েটা দিয়ে দিল না এই বলে। শুধু সজলের বাবা মুখে কুলু পেটে বসে রয়েছেন নিজের ঘরের দাওয়ায়। সজল রাগে ক্ষোভে এদিক সেদিকে অনেক জায়গায় খোঁজ নিয়ে ওদের কোনো খবর না পেয়ে ব্যর্থ চিত্তে উঠোনে পা রাখতেই সজলের বাবা ডাকলেন, কোনো খবর পাইছস? না আব্বা, গেরাম ছাইরা গেছে গা মনে হয়। তো তোর লইগা এহনো বইয়া থাকবো নাকি? বলদের বাইচ্চা, আরো দূরে দূরে খোঁজ লাগা। ওই ছেড়িরে আমার চাই। আপনের ওরে দিয়া কি কাম আব্বা? বলেই সরু চোখে তাকালো সজল। সজলের বাবা খুক খুক করে কেসে উঠে চলে গেলেন। কেন তার উল্লাসীকে চাই, এই কথা সজলের সামনে প্রকাশ করলেন না। সজলের মনে সন্দেহের দানা সৃষ্টি হল। বাবার মতিগতি কেন যেন তার কাছে ভালো ঠেকেছে না। উল্লাসী বাসের সিটে বসে রয়েছে। 2টা বিরিয়ানির প্যাকেট কিনে পাপনও বাসে উঠল। কিছুক্ষণ আগেই চোরাই মার্কেটে গিয়ে ফোনটা বিক্রি করে দিয়ে এসেছে সে। যেরকম মূল্য চেয়েছিল, তার চেয়েও ভালো মূল্য পেয়েছে। নগদ 15,000। ফোনটা একে তো বিদেশি, তার উপর 40,000 দাম। অথচ পাপনের একটুও আফসোস হয়নি। উল্লাসীর জন্য নিজের কিডনি বিক্রি করতেও তার আপত্তি নেই। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিলেই পাপন ঘড়ির দিকে তাকালো। কাটায় কাটায় 12টা। পৌঁছুতে কতক্ষণ লাগবে কে জানে। উল্লাসী আবার ঘুমিয়ে পড়েছে। পাপন বিরিয়ানির প্যাকেট দুটো জানালার সাইডে রেখে উল্লাসীকে নিজের বাহুডোরে টেনে নিয়ে জানালায় পর্দা ফেলে দিল। বাতাস আসছে, তবুও ঘামছে মেয়েটা। কপালের উপর বিন্দু বিন্দু ঘাম ফোটা। আঙুলের ডগা দিয়ে সেগুলো আলগোছে মুছে দিয়ে আলতো করে চুমু এঁকে দিল পাপন। চলবে।